অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি। 1929 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অ্যান ফ্র্যাঙ্কের জন্ম হয়। সে ছিল উজ্জ্বল ও কৌতূহলী এক মেয়ে, যে বই পড়তে আর গল্প লিখতে খুব ভালোবাসত। পরিবারের সঙ্গে রাতের খাবারের টেবিলে হাসি আর স্কুলের বন্ধুদের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন ভাগ করে তার দিন কেটে যেত। তখনও অ্যান জানত না যে একদিন লেখা তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। 1933 সালে হিটলার ক্ষমতায় আসার পর ইহুদি জনগণের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতন শুরু হয়। অ্যানের পরিবার শুধু ইহুদি হওয়ার কারণে পার্কে ঢুকতে পারত না, আর স্কুল ও কাজের নিয়ম দিন দিন কঠোর হয়ে উঠত। রাস্তায় ইহুদিদের প্রত্যাখ্যান করা সাইন দেখা যেতে লাগল, আর মানুষের দৃষ্টিও ক্রমে ঠান্ডা হয়ে গেল। অ্যান বুঝতে পারত না কেন সে নিজের কাজের জন্য নয়, জন্মের জন্য আলাদা আচরণের শিকার হচ্ছে। জার্মানি আরও বিপজ্জনক হয়ে উঠলে পরিবারটি নেদারল্যান্ডসের আমস্টারডামে চলে যায়। কিন্তু যুদ্ধ আর ঘৃণা সীমান্ত পেরিয়ে সেখানেও পৌঁছায়, আর সেখানেও নিরাপত্তা থাকল না। 1942 সালের গ্রীষ্মে অ্যানের বোন মার্গটের নামে শ্রমশিবিরে হাজির হওয়ার নোটিশ আসে। আর অপেক্ষা করা যাবে না বুঝে পরিবারটি বহুদিন ধরে প্রস্তুত করা লুকানোর পরিকল্পনা বাস্তবায়ন করে। একটি বইয়ের তাকের মতো ছদ্মবেশী দরজার ওপারে দেখা দিল সরু আর অন্ধকার এক জায়গা। সেখানে প্রায় কোনো সূর্যের আলো ঢুকত না, আর এত মানুষ থাকায় শ্বাস নিতেও কষ্ট হতো। এটাই ছিল গোপন সংযোজন কক্ষ, যেখানে অ্যানের পরিবার সহ আরও ইহুদি পরিবার লুকিয়ে থাকতে বাধ্য হয়। এই চিলেকোঠায় অ্যানের শুরু হয় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন দীর্ঘ জীবন। দিনের বেলা নিচে কাজ করা মানুষের সামান্য শব্দও যেন বিপদের ডাক, তাই সব শব্দে সতর্ক থাকতে হতো। হালকা হাসি বা চেয়ার টানার শব্দ সবার জীবনকে হুমকিতে ফেলতে পারত। জানালার ফাঁক দিয়ে অ্যান রাস্তায় চলার স্বাভাবিক জীবন দেখতে পেত, যেন কিছুই ভুল নেই। তার কাছে সেই দৃশ্য হয়ে উঠেছিল এক দূরের পৃথিবী, যেখানে আর পৌঁছানো সম্ভব নয়। 1942 সালে ত্রয়োদশ জন্মদিনে অ্যান একটি লাল চেক করা ডায়েরি পায়। সে এর নাম রাখে কিটি, আর সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে কথা বলার মতো করে লেখা শুরু করে। ডায়েরিটাই হয়ে ওঠে একমাত্র জায়গা যেখানে সে মনের কথা খোলাখুলি বলতে পারত। লিখতে লিখতে অ্যান অনুভব করত তার মন হালকা হয়ে আসছে। অ্যান তার ভয়, একাকিত্ব আর পরিবারের প্রতি ভালোবাসা সব লিখে রাখত। শরীর ছোট জায়গায় বন্দি থাকলেও লেখা তাকে পৃথিবীর সঙ্গে যুক্ত রাখত। যে অনুভূতিগুলো মুখে বলা যেত না, সেগুলো বাক্যে রূপ নিত। ডায়েরিটি অ্যানের কাছে শুধু নথি নয়, তার হৃদয়কে রক্ষা করার হাতিয়ার ছিল। অ্যান অন্যের আচরণে কষ্ট পাওয়ার কথাও সৎভাবে লিখেছিল। তবু সে লিখেছিল যে সে মানুষের ভালোর ওপর বিশ্বাস রাখতে চায়। পৃথিবী যত নিষ্ঠুর হচ্ছিল, অ্যান তত বেশি আশাকে আঁকড়ে ধরেছিল। এই বিশ্বাস ছিল অন্ধকার চিলেকোঠায় জ্বলে থাকা এক ছোট আলো। অ্যান প্রায় ডায়েরিতে লেখক বা সাংবাদিক হওয়ার স্বপ্নের কথা লিখত। যুদ্ধ শেষ হলে আবার স্কুলে ফিরে পড়াশোনা আর স্বাধীনভাবে লেখার ইচ্ছা ছিল তার। ছোট জায়গায় আটকে থাকলেও তার চিন্তা আর কল্পনা ভবিষ্যতের দিকে উড়ে যেত। স্বপ্ন এমন কিছু যাকে কোনো দেয়াল পুরোপুরি বন্দী করতে পারে না। লুকিয়ে থাকার জীবন শুধু কয়েক মাস নয়, 1 বছর, তারপর 2 বছর চলতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে চাপ আর উদ্বেগ বাড়ে, আর একসঙ্গে থাকা মানুষদের মধ্যে দ্বন্দ্বও বাড়ে। অ্যান তার মায়ের সঙ্গে জটিল অনুভূতি আর মতবিরোধ সৎভাবে লিখেছিল। তার লেখা গভীর হতে থাকে, আর চিন্তাভাবনাও দ্রুত পরিণত হয়।
প্রায় জানালার ছোট ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। মেঘের চলাচল আর পাখির উড়ান তার কাছে স্বাধীনতার প্রতীক ছিল। এই অল্প মুহূর্তগুলো তাকে বেঁচে থাকার শক্তি দিত। অ্যানের কাছে আকাশ প্রমাণ করত যে আশা পুরোপুরি বন্ধ হয়নি। সালে 2 বছরের বেশি সময়ের নীরবতা হঠাৎ ভেঙে যায়। কেউ বিশ্বাসঘাতকতা করে, আর নাৎসি গোপন পুলিশ চিলেকোঠায় হানা দেয়। বইয়ের তাকের পেছনের গোপন জায়গা প্রকাশ পায়, আর সবাইকে গ্রেপ্তার করা হয়। অ্যানের ডায়েরি মেঝেতে ছড়িয়ে পড়ে থাকে। অ্যান ও তার পরিবারকে ওয়েস্টারবর্গ হয়ে আউশভিৎসে পাঠানো হয়। সেখানকার বাস্তবতা ছিল তাদের সব ভয়ের চেয়েও কঠিন। ক্ষুধা, ঠান্ডা আর অসুখে অ্যানের শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ে। ডায়েরির লেখা আর এগোতে পারে না। সালের শুরুতে বার্গেন বেলসেন শিবিরে অসুস্থ হয়ে পড়ে অ্যান ফ্র্যাঙ্ক। খাবার ও ওষুধের অভাব ছিল, আর অনেক মানুষ ঠান্ডা আর রোগে কষ্ট পেত। মহামারীতে আক্রান্ত হয়ে অ্যান ধীরে ধীরে শক্তি হারায়। 15 বছর বয়সে পরিবার আর লেখার সঙ্গ ছাড়াই সে নীরবে চলে যায়। যুদ্ধ শেষে শুধু তার বাবা অটো ফ্র্যাঙ্ক বেঁচে ফিরে আসেন। মেয়ের ডায়েরি পরে তিনি এক গভীর অন্তর্জগতের সঙ্গে পরিচিত হন। সবকিছু হুবহু প্রকাশ করা সম্ভব ছিল না, তাই কিছু অংশ বাদ বা সংশোধন করা হয়। তবু অটো সিদ্ধান্ত নেন যে অ্যানের গল্প পৃথিবীর সঙ্গে ভাগ করে নিতে হবে। অ্যানের ডায়েরিতে শুধু যুদ্ধ নয়, কৈশোরের বিভ্রান্তি আর অনুভূতির পরিবর্তনও ছিল। সে নিজের শরীরের পরিবর্তন আর মায়ের সঙ্গে দ্বন্দ্ব সৎভাবে লিখেছিল। এই ব্যক্তিগত অংশগুলো প্রথম সংস্করণে প্রকাশ পায়নি, তবু এগুলোই দেখায় অ্যান কতটা সত্যনিষ্ঠ লেখক ছিল। অ্যানের ডায়েরি অবশেষে প্রকাশিত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। একটি মেয়ের ব্যক্তিগত লেখা হয়ে ওঠে যুদ্ধের ভয়াবহতার ঐতিহাসিক সাক্ষ্য। সময় আর সীমানা পেরিয়ে অসংখ্য পাঠক তার কথায় গভীর আবেগ অনুভব করেন। আজও অ্যানের কণ্ঠ পড়া হয়। অ্যান ফ্র্যাঙ্কের জীবন ছিল ছোট, কিন্তু তার ভাবনা হারিয়ে যায়নি। তার ডায়েরি প্রমাণ করে যে অন্ধকারেও শব্দ আশা জ্বালাতে পারে। অ্যানের লেখা আজও আমাদের সঙ্গে কথা বলে। এগুলো আমাদের জিজ্ঞেস করে আমরা কি মনে রাখব আর কিভাবে বাঁচব।